গতকালকে ইলন মাস্ককে $500 বিলিয়ন মালিক হিসেবে বিশ্বের সবচাইতে ধনী হিসেবে ফোর্বস ম্যাগাজিনে কিন্তু বলা হয়েছে, ঘোষণা করা হয়েছে। এই $500 বিলিয়ন সমান বাংলাদেশি টাকায় কত জানেন? প্রায় 60 লক্ষ কোটি টাকারও বেশি, যা বাংলাদেশের মতো রাষ্ট্রের প্রায় 15 বছরের বাজেটের সমান। আপনারা চিন্তা করতে পারছেন? ইলন মাস্ক চাইলে বাংলাদেশের মতো রাষ্ট্রের যাবতীয় ব্যয় খরচ 15 বছর ধরে চালাইতে পারবে, একাই চালাইতে পারবে, কোনো অসুবিধা হবে না তার। চিন্তা করেন, শুধুমাত্র একজন ব্যক্তির কাছে যদি এই পরিমাণ সম্পদ থাকে, তাহলে বোঝা যায় পৃথিবীর ধনী লোকদের কাছে প্রায় 3 ভাগ সম্পদ আছে, 4 ভাগের 3 ভাগ সম্পদ তাদের কাছে রয়েছে, আর বাকি 1 ভাগ সম্পদ বাকি মানুষদের কাছে আছে। পৃথিবী এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা রান করছে যা সাধারণ মানুষের উপরে কিন্তু ডমিনেট করতেছে। এটা কিভাবে করতেছে সেটা ধাপে ধাপে বোঝানো যাইতে পারে, কিন্তু সেটা পুরাপুরি বুঝাইতে গেলে তো বহুত সময় দরকার আছে। আমি একটু সিম্পল এখানে একটা উদাহরণ দিতেছি। তো এই অর্থনৈতিক ব্যবস্থায় কিন্তু ধনীরা ধনী হয় আর গরিবরা গরিব হয়। এই ধনী ব্যক্তিরা যা চায় বর্তমান বিশ্বে কিন্তু তাই হয়। এটা তো শুধু একজনের কথাই বললাম। 2025 সালের হিসাব অনুযায়ী পৃথিবীতে মোট 3028 জন বিলিয়নার আছে। বিলিয়নার মানে এখানে সর্বনিম্ন 1 বিলিয়ন থেকে 500 বিলিয়নের মালিক পর্যন্ত এখানে আছে। এদের মোট সম্পদের কথা হিসাব করলে কত হইব জানেন? প্রায় $16 ট্রিলিয়ন বেশি। হিসাবটা অনেকেই কিন্তু জানেন না, মানে ট্রিলিয়ন হিসাবটা কিন্তু অনেকেই জানেন না, বুঝেন? তো এই হিসাবটা যারা জানে না তারা একটু গুগল করে নেবেন, অসুবিধা নেই। হ্যাঁ, তো যারা জানেন না তারা করে নেবেন, যারা জানেন তো জানেনই। এবং বিশ্বে মোট মিলিয়নারের সংখ্যা, এই তো বিলিয়নের সংখ্যা হিসাব করলাম না, এখন মিলিয়নারের সংখ্যা বলি আমি। পৃথিবীতে প্রায় 58 মিলিয়ন জন মিলিয়নার আছে, মানে কিছু কম প্রায় 6 কোটি জন। আর এই 58 মিলিয়ন মিলিয়নারের মোট সম্পদের কত জানেন? প্রায় $204 ট্রিলিয়ন। তাইলে বুঝেন ধনীদের হাতেই কিন্তু পৃথিবীর অর্ধেক সম্পদেরও বেশি আছে। কারণ এখানে যারা কোটি টাকার মালিক তাদেরকে বাদ দেওয়া হয়েছে, 1 কোটি টাকার মালিক যারা তাদেরকেও কিন্তু বাদ দেওয়া হয়েছে। শুধুমাত্র এখানে যারা 1,21,00,000 টাকার মালিক তাদেরকে মিলিয়নার হিসেবে ধরা হয়েছে। কারণ 1 মিলিয়ন সমান 1,21,00,000 টাকা বর্তমান সময়ে, মানে $1 মিলিয়ন হলে 1,21,00,000 টাকা পাওয়া যায়। তাইলে বুঝেন এটাকে কি বিশ্বের ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা বলে? হ্যাঁ, বলে না তো ভাই, এটাকে বলে জুলুমের অর্থনীতি। এর ফলে কি হবে জানেন? সমাজে অনৈতিকতা ছড়াবে, অপরাধ ছড়াবে, অনৈতিক যে আপনার মাফিয়া এগুলো ছড়াবে। হ্যাঁ, ধনীরা চাইলেই যা ইচ্ছা তাই করতে পারবে, তারা অন্যদের বাধ্য করতে পারবে, আইনকে তারা কিনে নিতে পারবে। তার যত অপরাধই করুক না কেন, আইন তাদেরকে ছাইড়া দিবে। তো এই জুলুমের ব্যবস্থাকে ভারসাম্যপূর্ণ করতে ইসলাম কিন্তু একটা সুন্দর একটা সিস্টেম দিয়েছে, সুদমুক্ত আর জাকাতের অর্থনৈতিক ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে এছাড়াও অনেক উপায় আছে এর মধ্যে, ইসলামের মধ্যে। এটা শুধু মেন যেই পয়েন্টটা সেটা বললাম, আর বাকি কত অনেকগুলো পয়েন্ট আছে, সেগুলা বলে এই আলোচনাটা অনেক দীর্ঘ হয়ে যাবে, বুঝছেন? কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে এই যে 800 মিলিয়ন, বাকি যে এই যে ট্রিলিয়নার কথা আর মিলিয়নারের কথা বাদ দিলাম, হ্যাঁ, বাকি যে 800 মিলিয়ন মানুষ এই পৃথিবীতে আছে, তারা দাবি তুললেই কিন্তু ভারসাম্যের অর্থনৈতিক ব্যবস্থা চালু করতে বাধ্য হইবে এই বিশ্ব। কিন্তু এইখানে এই যে বাকি 800 মিলিয়ন মানুষ আছে, এরাই কিন্তু সেই বিলিয়নারদের পক্ষে কথা বলে। হ্যাঁ, মানে হিপোক্রেসির, ভাই এটাকে হিপোক্রেসি বলবো না কি বলবো, মানে এটাকে নিজের টুপকি নিজে মারা বলার মতো আর কি। না, আমি এখানে বলছি না যে বিলিয়নার হওয়া অপরাধ বা ট্রিলিয়নার হওয়া অপরাধ। আপনি ট্রিলিয়নার বা তাই মেগা ট্রিলিয়নার হন, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে বর্তমানের অর্থনৈতিক ব্যবস্থা, এই অর্থনৈতিক ব্যবস্থা নাই। এই অর্থনৈতিক ব্যবস্থা তো জুলুমের অর্থনৈতিক ব্যবস্থা, শোষণের অর্থনৈতিক ব্যবস্থা। তাইলে আমরা কীরকম অর্থনৈতিক ব্যবস্থা চাই? হ্যাঁ, এইটা আপনারে কে বুঝাইবে ভাই? বা আপনি মনে করেন যে কোনো মাল বিক্রি করলেন বা কোনো কাজ করেন, হ্যাঁ, বা কোনো মাল বিক্রি করলেন, গরু ছাগল হোক, ধন সম্পদ হোক, টাকা পয়সা বাদ দিলাম, গাছপালা হোক, স্বর্ণ হোক, এগুলো আপনি বিক্রি করলেন। হ্যাঁ, তো এই মাল বা এই কাজের বিনিময়ে আপনাকে কি দেয়? এক টুকরা কাগজ ধরায় দেয়, তাই না? তো আপনি যে এক টুকরা কাগজ পেলেন, হ্যাঁ, এই মালের বিনিময়ে আর কাজের বিনিময়ে, এই কাগজটা কি সেই মালের বিনিময় বহন করে না তো ভাই? তো এই বিষয়ে আর কি বুঝাবো আপনাদের? কারণ এই কথাগুলো আপনারে বুঝাবো কিভাবে সম্ভব? আপনাদের বুঝাইয়া তো লাভ নাই। এই পৃথিবীর সব সম্পদ কাগজের বিনিময়ে গিয়ে জমা হয় কোথায় জানেন? ওই একটা জায়গায়, হ্যাঁ, যেখানে যারা বর্তমানে সুপার পাওয়ার, হ্যাঁ, ওদের নামটা পর্যন্ত আপনারা নিতে পারেন, এটা হচ্ছে যুক্তরাষ্ট্র ভান্ডারে। হ্যাঁ, শুধুমাত্র কাগজের বিনিময়ে সে আপনার মাল সামাল সব নিয়ে যাইতেছে, কাগজের বিনিময়ে। এইটা হইতেছে ওই যে হোটেলে আমরা অনেক সময় খাই না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এটা চালু আছে। খাইয়া ওই যে 5 টাকা 10 টাকা থাকে না, পরে ওরা একটা কাগজের টোকেন ধরায় দেয় যে এই কাগজটা ফেরত দিলে হইতেছে
আপনারা 5 টাকা নিয়ে যেতে পারবেন বা এইটি কাগজের বিনিময়ে আপনারা কোনো মাল নিয়ে যেতে পারবেন। কিন্তু আপনার ওই কাগজে এই জিনিসটাও কিন্তু একই সমান। এটা বুঝাইতে গেলে আর একটু বিস্তারিত বুঝাইতে হবে, অতটুকু সময় নাই তো ভাই, বুঝেন নাই? তাইলে কথা হইতেছে, তাইলে বড় লোক হবে তারা, যদি বড় লোক না হয়, বড় লোক আপনি আমি হইব। হ্যাঁ, তারা কাগজের বিনিময়ে আপনার কাছ থেকে মাল নিতেছে, গরু ছাগল কিনা নিতেছে, স্বর্ণ নিতেছে, গাছপালা নিতেছে, মানে সব মাল কিনা নিয়ে আপনারা কাগজ ধরাই দিতেছে। তো এটা তো গেল, তাই না? এটা তো গেল এটা। তারপর আছে সুদ ভিত্তিক অর্থনীতি। এরপর তারা আবার এমন একটা ব্যাংক বানায় রাখছে, এমন গোপন ব্যাংক, যেখানে চুরি চামারি করে, ডাকাতি করে, যেভাবে ইচ্ছা সেই রকম করে ইনকাম করে সেখানে নিয়ে জমা রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। বাচ্চা থাকলে তুললেন, না তুললে সব ওরাই ভোগ করবে, ভোগে চলে গেল। তারপর এই যে টাকাটা রাখছেন, এইটা থেকে আপনাদের মানে যে পরবর্তী প্রজন্ম আছে তাদেরকে লোন দিবে, বা আপনার প্রতিবেশীদেরকে লোন দিবে, আপনার দেশকে লোন দিবে। তারপর লোনের টাকার সুদ সবার উপর, মাথার উপর চাইপা বসবে। তো এই হইতেছে অবস্থা। এসবের বিরুদ্ধে কইতে গেলে কিন্তু চেতনার ব্যবসায়ীরা কিন্তু স্যাত কইরা ওঠে। হ্যাঁ, স্যাত কইরা তো উঠতেই হবে, নাহলে তো ভিসা পাওয়া যাবে না। তো মাঝে মাঝে মনে হয় আল্লাহ এই যে মানব সভ্যতাকে বানাইছে সবচেয়ে বুদ্ধিমান হিসাবে, এদেরকে যে পাঠাইলো, এই বুদ্ধিমানরা কই?